আজকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে ওর স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো ওর স্কুল দেখতে গিয়ে আসলে আমার নিজের স্কুলের কথাও মনে পড়ে গেল। এখনকার স্কুল যেমন বড় বড় বিল্ডিং, লিফট আছে, আধুনিক সুযোগ সুবিধা আছে, তো আমাদের সময় আসলে এরকম তো কিছু ছিল না। আমি যে স্কুলে পড়তাম, আসলে আমি বড় হয়েছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের নন্দলালপুর স্কুলে আমি পড়তাম। আমার স্কুলটা ছিল আসলে একতলা একটা ভবন, 7টা 8টা রুম ছিল। সামনে ছিল বিশাল বড় একটা খোলা মাঠ, আশেপাশে ছিল ধান ক্ষেত। আমার স্কুলের পেছনে আর সামনে ছিল বিশাল বড় বড় দুটো পুকুর, অনেকগুলো হিজল গাছ ছিল। হিজল গাছের নিচে বসে যখন ক্লাস শুরু না হতো বা টিফিন টাইমটাতে আমরা হিজল গাছের ফুল দিয়ে মালা গাঁথতাম। আবার মাঝে মধ্যে পুকুরে আমরা গুই সাপ, যাকে বলে না, গুই সাপও দেখতাম। অনেক গুই সাপ ছিল আমাদের স্কুলের পেছনে, অনেক গাছপালা ছিল। এটা আসলে 90 দশকের কথা, অনেক আগের। তো স্কুলে আসলে আমি অনেক খেলতাম। স্কুলে মোটামুটি স্কুল শুরুর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে যেতাম শুধুমাত্র খেলার জন্য। এতে আমি একটু শান্ত স্বভাবেরই ছিলাম, কথা কমই বলতাম, অতটা মিশতাম না। ছোটোবেলা থেকেই মানুষের সাথে আসলে আমি অত ভালো করে মিশতে পারি না, মিশুক না, কিন্তু প্রচুর খেলতাম, খেলতে খুব ভালোবাসতাম। তো যেদিনের কথা বলবো সেদিন একই রকম করে আমি খুব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে স্কুলে চলে গেছি। তো সবাই মিলে খেলছি। আমাদের সময়ের বয়সী যারা আছেন তারা গোল্লাছুট খেলাটার সাথে অবশ্যই পরিচিত হবেন। তো সেদিন আমি গোল্লাছুট খেলছিলাম। গোল্লাছুট খেলার যারা খেলেছেন তারা জানান যে একসাথে আসলে 4 জন 5 জন হাত ধরে তারপর সামনে একজন দৌড় দেয়, আর প্রতিপক্ষেরও এরকম 6 জন 7 জন থাকে, তারা সামনে দাঁড়িয়ে থাকে, একটা নির্দিষ্ট দাগ দৌড়ে গিয়ে পার হতে হয়। তো আমি যখন দৌড় দিয়েছি ওই নির্দিষ্ট দাগ পার হওয়ার জন্য, খুব জোরে ছিল আমার দৌড়টা। তো একই সময় একটা ছোট মেয়ে, আমি তখন ক্লাস 5-এ পড়ি, তো ওই মেয়ে হয়তো 1 বা 2-তে পড়ে এমন হবে। মেয়েটাও খুব জোরে দৌড়ে আসছিল, আমিও দৌড়ের উপরে ছিলাম। তো মেয়েটা আর আমি যখন সামনাসামনি পড়ে যাই, আমি আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আমি থামতে পারিনি, দৌড়টা থামাতে পারিনি, মেয়েটাও পারেনি। তো দুইজনই একসাথে আমরা পড়ে যাই ধাক্কা খেয়ে। পড়ে যাওয়ার পরে আসলে ওর হাতটা পিঠের নিচে পড়ে, যার ফলে ওর হাতটা ভেঙে গিয়েছিল কনুই থেকে। তো যখন এই অবস্থা দেখলাম, মেয়ে তো পড়ে সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করে দিল। স্যাররা সবাই দৌড়ে এলো, কী হয়েছে। তা আমাদের স্কুলে একজন স্যার ছিল, নাম পাটোয়ারি স্যার। তো স্যার মেয়েটাকে ধরে হাতটা যখন দেখতে গেল, দেখলাম একদম কনুই থেকে হাতটা ভেঙে গেছে, জোড়া থেকে পুরোপুরি ছুটে গেছে। বেশ কয়েকবার স্যার চেষ্টা করলো আসলে ওইটা ঠিক মতো বসে কিনা, কিন্তু বসলো না কোনোভাবেই। বোঝা গেল ওকে হসপিটালে নিতে হবে। পরে স্যাররা কয়েকজন টিচার আর কয়েকজন স্টুডেন্ট মিলে মেয়েটাকে ওদের বাসায় নিয়ে গেল। সেদিন আসলে আমি এত প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম স্যাররা খুব মারবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যেহেতু একটু স্টুডেন্ট ভালো ছিলাম, সেজন্য আসলে মারধরটা বা কোনো কিছুই তারা করেনি, এমনকি বকাও দেয়নি। হয়তো বুঝতে পেরেছিল যে এটা আসলে দুর্ঘটনা। আমারও চেহারা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল ভয়ে। স্যাররাও কিছু বললো না। তারপরের ধাপ ছিল বাবা। বাবাকে প্রচণ্ড ভয় পেতাম, ভেবেছিলাম বাসায় যখন বলবো তখন হয়তো বাবা তো পিটানি দিবেই বা মা পিটানি দিবে, কিন্তু যখন বললাম দেখলাম যে আসলে না, বাবা বা মা কেউই কিছু বললো না। আসলে সবচাইতে বেশি আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত বড় ঘটনার পরে কেউই আমাকে কিছু বললো না। আসলে এখন বুঝতে পারছি যে বড়রা আসলে বুঝতে পারে যে আসলে কোনটা দুষ্টামি বা কোনটা ইচ্ছাকৃত, কোনটা অনিচ্ছাকৃত। সবাই তখন আসলে বুঝতে পেরেছিল যে আসলে এটা কোনো ইচ্ছাকৃত দুর্ঘটনা না। সেজন্য আসলে স্কুল থেকে, বাসা থেকে কোনো দিক থেকেই পানিশমেন্ট আসেনি, কিংবা মেয়ের বাবা মাও কোনো রকমের হ্যারেজ করা বা উল্টাপাল্টা কিছু বলা আসলে কিছুই করেনি। কিন্তু এই ভয়ের কারণে আমি যেটা করেছিলাম, আসলে সারা জীবনের জন্য আমি খেলাটা বন্ধ করে দিয়েছিলাম। এরপর থেকে আর আমি আসলে স্কুলে কোনো দিনই খেলিনি।
ওটাই ছিল আসলে আমার জীবনের শেষ খেলা। যাই হোক, এটাও একটা একটা বড় ধরনের শিক্ষা আসলে।